নমস্কার, বাংলা স্পেয়ারের রাত্রি 9টার ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে হঠাৎ কথা নেই বার্তা নেই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে এত কথা বলতে গেলেন কেন, কি বলেছেন, তার কি প্রতিক্রিয়া হয়েছে, সেগুলো নিয়ে আমি পরে কথা বলছি। এতদিন সেই 5 অগাস্ট হাসিনা ওই দেশ ছেড়ে আমাদের এখানে চলে এসছেন, তারপরে 3 মাস কেটে গেল, মুখ্যমন্ত্রীকে সেভাবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। এমনকি এই যে সর্বশেষ পরিস্থিতি, যেখানে একতরফাভাবে হিন্দুদের উপর নিগ্রহ চালানো হচ্ছে, অত্যাচার চালানো হচ্ছে, সেসব দেখে শুনেও তিনি কলকাতায় ওয়াকফ বিলের বিরোধিতা করে দুটো জনসভা করাকে প্রায়োরিটি দিয়েছিলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি মন্তব্যও করেননি। সুতরাং প্রথম প্রশ্ন যেটা সঙ্গতভাবে উঠবে সেটা হলো, হঠাৎ সুপ্তি শয়ান ছেড়ে মুখ্যমন্ত্রী জেগে উঠলেন কেন? তার বিবেক কি তাকে জাগ্রত করলো? তার কি মনে হলো যে না, এইভাবে চুপ করে থাকাটা আমার পক্ষে ঠিক হচ্ছে না, আমাকে কিছু না কিছু বলতেই হবে? বলতে গিয়ে তিনি ছড়ালেন সেটা পরের কথা, কিন্তু একটা জিনিস, যেহেতু অনেক দিন ধরে এই ভদ্রমহিলাকে আমি কাছ থেকে দেখছি, ফলে তিনি যদি কিছু বলেন তার পিছনে কোনো রাজনৈতিক অঙ্ক নেই, এ কথা চট করে বিশ্বাস করতে আমি রাজি নই। কথা বলতে বলতে আবেগের মাথায় রেগে গিয়ে তিনি অনেক উল্টোপাল্টা জিনিস করে ফেলতে পারেন, কিন্তু তিনি যখন কোনো একটি স্পর্শকাতর বিষয়ে তার বক্তব্য রাখছেন, তাও আবার বিধানসভায়, তখন সেটা তিনি অঙ্ক না করে করবেন এমন মূর্খ মমতা বন্দ্যোপাধ্যায় নন। আমি শুধু ভাবার চেষ্টা করছি সেই কারণটা কি। দেখুন, একটা কারণ তো বটেই যে পশ্চিমবঙ্গে 30% দুধেল গাইয়ের ভোটে তিনি অনেক দূর এগিয়ে থাকেন, একথা সত্য, কিন্তু একথাও তো একই সঙ্গে সত্য যে অনেক কমতে 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 কমতেও পশ্চিমবঙ্গে আজ হিন্দুর সংখ্যা 70% তো বটেই, হয়তো 1-2% কমে যেতে পারে, সেন্সাস না হলে বলতে পারবো না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একেবারে স্টোইক্যাল সাইলেন্স নিয়ে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছিলেন, তাতে কিন্তু হিন্দু জনমানসে একটা ক্রোধ পুঞ্জীভূত হচ্ছিল। হতে পারে যেহেতু তিনি ভোট ছাড়া আর কিছু ভাবেন না, অতএব তার মনে হতে পারে যে আমি যদি এখনো কিছু না বলি তাহলে কিন্তু হিন্দুরা আমার বিরুদ্ধে চলে যাবে, আর তার চূড়ান্ত ফায়দা তুলবে বিজেপি। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে বিজেপি ছাড়া কিন্তু আর কোনো রাজনৈতিক দল কোথাও কিচ্ছুটি করছে না। এমনকি একটা কড়া বিবৃতিও বামপন্থীদের তরফ থেকে বা কংগ্রেসের তরফ থেকে আমি এখনো দেখিনি। সুতরাং এখানে একটা নৈশব্দের ঐকমত্য তৈরি হয়েছিল এবং বিজেপি তার মতো করে চেষ্টা করছিল, এখনো করছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করা, রাজপথে নামা, আর আজকে তো তারা সাধু সন্তদের সঙ্গে সোজা পেট্রোপোল সীমান্তে গিয়ে পৌঁছে গেলেন। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তার স্বভাবসুলভ ঢঙে ইউনূস সরকারকে এমন চমকালেন যেটা সাধারণত তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে করে থাকেন। তিনি বললেন, এ মাসে আমরা 5 দিন এই পেট্রাপোল সীমান্ত দিয়ে সীমান্ত অবরোধ করে দেব, তারপরে দেখব ইউনূসের চৈতন্য ফেরে কি ফেরে না। যদি দেখি ফিরল না, তাহলে আগামী মাস থেকে লাগাতার এই পণ্য চলাচলের যে চেক পয়েন্ট পেট্রাপোল, সেটা আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। দেখুন, ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে। দিল্লি থেকে দাবরানি খেলে শুভেন্দু এগোতে পারবেন কি না কেউ বলতে পারে না, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সিজিং অ্যান অপরচুনিটি। যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো করে করতে পারেন যে তার তুলনায় এখন অন্তত পশ্চিমবঙ্গে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে একটা কঠিন চয়েসের সামনে ফেলে দিয়েছে। তার জনমানুষের যে পারসিভড ইমেজ, অর্থাৎ মুসলিমদের তুষ্টিকরণই হচ্ছে তার রাজনীতির প্রধান লক্ষ্য, সেটা যেমন লোকে আলোচনা করে, কিন্তু তিনি হিন্দু বিরোধী এইরকম কোনো প্রচার আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে দানা বাঁধেনি। সেজন্যই টিএমসি সর্বমোট যে ভোট পায়, তার বিগার চাংটা মুসলমানদের কাছ থেকে এলেও অন্তত 20-25% ভোট তো তারা হিন্দুদেরও পায়। এবারই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশি হিন্দু, যেহেতু তারা আমাদেরই স্বজন, একই ভাষা একই কথা, সব কিছুই আমাদের এক, এবং তাদের এইভাবে নিগৃহীত হতে দেখে চুপ করে থাকলে আমাকে তার রাজনৈতিক মাসুল দিলেও দিতে হতে পারে। 2026-এই ভোট। তাই শুভেন্দু অধিকারী আর যাতে বাজার গরম করতে না পারেন, সেজন্য তিনি আজকে বিধানসভার মঞ্চ থেকে তার কামান দাগতে শুরু করলেন। দাগতে গিয়ে অবশ্য যেসব কথা তিনি বললেন, সেটা শুনে আমি জানি না বিধানসভার সদস্যদের আজকাল রসবোধও চলে গেছে কিনা। দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিচ্ছেন, তার পাশে ববি হাকিম দুহাত জোর করে এরমভাবে বসে এমন মন দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছেন, যেন মনে হলো তিনি নেলসন ম্যান্ডেলা জাতীয় কোনো রাষ্ট্রনায়কের পাশে বসার সৌভাগ্য পেয়েছেন। আর তার ঠিক সামনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গাল ফুলিয়ে বেজার মুখে ঘাটটা কাত করে বসেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল না মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে তার সাংঘাতিক একটা কিছু আগ্রহ আছে। সে যাই হোক, মুখ্যমন্ত্রী বললেন ভারতবর্ষের উচিত বাংলাদেশে অবিলম্বে একটি শান্তি বাহিনী পাঠানো। তার এই উক্তি পরে দেখলাম বিভিন্ন কাগজ এবং মিডিয়ায় বিভিন্নভাবে প্রচারিত হয়েছে। কেউ লিখছেন যে তিনি একথা বলেননি যে ভারত শান্তি বাহিনী পাঠাক, কিন্তু তিনি রাষ্ট্রপুঞ্জ শান্তি বাহিনী পাঠাক তিনি সেটা চান, এবং সেটা সম্ভব করার জন্য বিষয়টিকে রাষ্ট্রপুঞ্জের গোচরে আনার দাবি জানিয়েছেন তিনি।
দেখুন, রাষ্ট্রপুঞ্জ সম্পর্কে মুখ্যমন্ত্রী খুব একটা ভালো অবহিত থাকবেন এই রকম প্রত্যাশা আমরা করি না। নিজের রাজ্যেরই সব ভাইটাল বিষয়গুলো নিয়ে যার কোনো জ্ঞানগম্যি থাকে না, কোনো একটা অঘটন ঘটলে তারপরে বলেন এটা তো আমি জানতাম না, সেই তিনি রাষ্ট্রসংঘে কখন কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে অবহিত থাকার তার কোনো দায়ও নেই, তিনি তা করেনও না। মুশকিল হলো রাষ্ট্রসংঘ এমন একটা সংস্থা যেখানে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা কি সেটা জানা না থাকলে ওই রকম গোল গোল করে একটা দাবি জানিয়ে ছেড়ে দিতে হয়। প্রথম কথা, একটা সদস্য হিসেবে ভারতবর্ষ যে কোনো সময় রাষ্ট্রপুঞ্জে, সিকিউরিটি কাউন্সিলে অথবা জেনারেল অ্যাসেম্বলিতে অথবা সেক্রেটারি জেনারেলকে উদ্দেশ্য করে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেই পারে। কিন্তু বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর মতো কোনো সিদ্ধান্ত সেটা ভারতবর্ষ প্রস্তাব করলেই হয়ে যাবে এমন কোনো কথা নেই। তার জন্য প্রয়োজন হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন। সিকিউরিটি কাউন্সিলের যে 5 স্থায়ী সদস্য আছে এবং 5 জন অস্থায়ী সদস্য আছে, যদিও অস্থায়ী সদস্যরা বাই রোটেশন আসেন, কিন্তু স্থায়ী সদস্যদের প্রত্যেকের একটা আনইকুয়াল ক্ষমতা ইউনাইটেড নেশনস তার জন্মক্ষণ থেকে দিয়ে রেখেছে। সেটা হলো পাওয়ার অফ ভিটো। ভারতবর্ষের এই দাবি শান্তি বাহিনী পাঠানো হোক বাংলাদেশে, এই প্রস্তাবে আমেরিকা এবং চীন কি মনোভাব নেবে বলা কঠিন। আর এই দুটি দেশের একটি দেশ যদি ভিটো দিয়ে দেয় তাহলে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব ওই রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের ডাস্টবিনে তার জায়গা হবে, তার বাইরে কিছু হবে না। আর মমতা যদি ভারত সরকারকে বলেন শান্তি বাহিনী পাঠাতে, আমার ধারণা সেটাই বলেছেন। আর তার মাথার পিছনে যেটা কাজ করেছে সেটা হচ্ছে 1987 সালে শ্রীলঙ্কায় ভারতবর্ষ যেমনভাবে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স পাঠিয়েছিল, সেই দৃষ্টান্তকে সামনে রেখেই হয়তো তিনি বলেছেন যে একটা শান্তি বাহিনী পাঠানো হোক। এটা তো মামাবাড়ির আবদার নয়। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। শান্তি বাহিনী পাঠানোর আগে তার জন্য তো একটা জমি তৈরি করার দরকার আছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে কি হয়েছিল? শ্রীলঙ্কার ক্ষেত্রে জাফনা উপদ্বীপে বসবাসকারী তামিলদের সঙ্গে তামিলনাড়ুর তামিলদের একেবারে গভীর আত্মীয়তার সম্পর্ক, এবং যবে থেকে এই জাতি বিদ্বেষ শ্রীলঙ্কায় শুরু হয়েছে তবে থেকেই জঙ্গি তামিল গোষ্ঠীগুলো তাদের একটা অফিস, সদর কার্যালয় খুলেছিল চেন্নাই শহরে। আমি সে সময় চেন্নাইয়ে গিয়ে একের পর এক জঙ্গি সংগঠনের অফিস দেখেছি। কোনোটা এলটিটির, কোনোটা টিউএলএফ, কোনোটা অনেক অসংখ্য ছিল। তারপরে ধীরে 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 সবাইকে কচুকাটা করে একমাত্র এলটিটি সেখানকার
জাফনা তামিলদের প্রতিনিধিত্ব করতে শুরু করল। কিছুতেই তাদেরকে বাগে আনতে না পেরে তৎকালীন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে তিনি সেনা অভিযান শুরু করলেন জাফনায় তামিল গেরিলাদের বিরুদ্ধে, মানে এলটিটির বিরুদ্ধে। এবং যে শ্রীলঙ্কার ফৌজ দেশটা স্বাধীন হওয়ার সময় একটা সেরিমোনিয়াল ফৌজ ছাড়া আর কিছুই ছিল না, পাকিস্তানের সাহায্য নিয়ে, ইসরায়েলের সাহায্য নিয়ে, মোসাদের ট্রেনিংয়ে, আইএসআই এর ট্রেনিংয়ে সেই শ্রীলঙ্কা অল্প সময়ের মধ্যে একটা পেশাদার বাহিনী গঠন করে ফেলল এবং বম্বিং শুরু করলো। শ্রীলঙ্কান এয়ারফোর্স বম্বিং শুরু করলো জাফনা উপদ্বীপের উপর। ভারতবর্ষ তখন ইন্টারভিন করলো জাফনার তামিলদের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে। অর্থাৎ there was a genuine cause for intervention. রাজীব গান্ধী হঠাৎ বিমান বাহিনীকে নির্দেশ দিলেন শ্রীলঙ্কার আকাশ সীমা লঙ্ঘন করে জাফনার উপর দিয়ে গিয়ে ত্রাণ সামগ্রী নিচে সব ফেলতে। তার পাশাপাশি ভারত একটা বিশাল রণতরী ত্রাণ সামগ্রীতে বোঝাই সেটা চেন্নাই থেকে জাফনা শহরের অনতি দূরে কাঙ্কে সান্থুরাই বলে একটা বন্দর আছে, সেখানে গিয়ে নোঙর করল। জয়বর্ধনে বুঝলেন এই যুদ্ধ তিনি চালাতে পারবেন না, অর্থাৎ ভারতবর্ষ তাকে চালাতে দেবে না। অতএব বাপ করে ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তি হলো এবং সেই চুক্তিরই একটা শর্ত হিসেবে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স জাফনায় যাবে বলে স্থির হলো এবং শ্রীলঙ্কান ফৌজ উইথড্র করে গেল জাফনা পেনিনসুলা থেকে। এই সিদ্ধান্ত যে কতটা আত্মঘাতী ছিল সেটা আমরা টের পেয়েছি পরে। কেননা আইপিকেএফ প্রথম দিকে তাদের লক্ষ্য ছিল এলটিটির যত গেরিলা আছে তাদের সমস্ত অস্ত্র তারা যাতে সংবরণ করে তার চেষ্টা করা। সে সময় জাফনায় গিয়ে আমি দেখেছি মজার দৃশ্য যে ভারতীয় ফৌজ শহরের বিভিন্ন প্রান্তে তাঁবু খাটিয়ে বসে আছে, কখন এলটিটির ছেলেরা এসে তাদের অস্ত্রশস্ত্র সেখানে জমা রাখবে। সকাল 10টা থেকে 5টা বিকেল হয়ে যায়, একটি দুটি প্রাণীর দেখা মেলে, তাও কেউ এসে জং ধরা পিস্তল, কেউ 10টা কার্তুজ। মানে আইপিকেএফকে মুরগি করা বলতে যা বোঝায় এলটিটি প্রথম দিন থেকেই সেটা শুরু করে দিয়েছিল। তারপরে যে যুদ্ধ ছিল শ্রীলঙ্কান ফৌজের সঙ্গে এলটিটির, সেটা দাঁড়িয়ে গেল আইপিকেএফ এর সঙ্গে এলটিটির। এবং যে পরিমাণ ক্ষতি আইপিকেএফ এর ওই ইল কনসিভড অভিযানের জন্য হয়েছিল তার প্রামাণ্য কোনো দলিল তো এখনো আমাদের সামনে নেই। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে জাফনা পেনিনসুলায় ওই জঙ্গলের মধ্যে গেরিলা যুদ্ধের
সঙ্গে ভারতীয় ফৌজ সেভাবে এঁটে উঠতে পারেনি। ফলে আমাদের বহু সেনার অকারণে মৃত্যু হয়েছিল। তারপরে একদিন যখন ভারতের ভিতরে এ নিয়ে লোকজন উত্তেজিত হতে শুরু করলো, উপায়ন্তর না দেখে রাজীব গান্ধী IPKF-কে দেশে ফিরিয়ে আনলেন। বাংলাদেশে শান্তি বাহিনী বলুন বা কিছু পাঠানোর মতো জমি কি তৈরি হয়েছে? রাষ্ট্র কি, বাংলাদেশের রাষ্ট্র কি হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? হিন্দু মহল্লার উপরে বাংলাদেশ বিমান বাহিনী বম্বিং করছে। সুতরাং মিলিটারি ইন্টারভেনশন is not an option at all. তার কারণ মিলিটারি ইন্টারভেনশন আজকের দিনে 1987 পৃথিবী আর 2024 পৃথিবী এক নয়। বাংলাদেশে যদি তর্কের খাতিরে ধরে নিই ভারতবর্ষ মিলিটারিলি ইন্টারভিন করলো, তাহলে সঙ্গে সঙ্গে আমেরিকা, চায়না, ফ্রান্স, ইংল্যান্ড, UK সবাই অ্যান্টি হয়ে যাবে এবং তারা চাপ সৃষ্টি করবে যাতে ভারত ফিরে আসে। সেটা হবার নয়। বস্তুত বাংলাদেশে তাহলে ভারতের কি করণীয় আছে সেটা ঠিক করতেই নরেন্দ্র মোদী সরকারের দৃশ্যতই নাজেহাল অবস্থা। আমার দীর্ঘদিনের সাংবাদিক জীবনের অভিজ্ঞতায় ভারতবর্ষের বিদেশ নীতিকে একটা ছোট প্রতিবেশীর সামনে এতটা অসহায় বোধ করতে এর আগে আমি কখনো দেখিনি। সুতরাং রবীন্দ্রনাথের গানের দুটি শব্দ দিয়ে আজকে আমি এই ভিডিওটির শিরোনাম করেছি। প্রলয় নাচন নাচলে যখন আপন হাতে হে নটরাজ, জটার বাঁধন পড়ল খুলে, জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশা হারায়। আমাদের খুব প্রিয় উন্মাদিনী দিদি বড় দিশে হারা বোধ করছেন। ফলে গতকাল ওয়াকফের বিরুদ্ধে মুসলমানদের পাশে থাকার অঙ্গীকার করে আজকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমাদের লোকেরা যদি ফিরে আসে। আমাদের লোক মানে বাংলাদেশের নাগরিকেরা আপনার বাড়ির লোক কবে হলো? আর তারা যদি আসে তাহলে আপনি এক বেলা খেয়ে থাকবেন, সে থাকতে পারেন, বাকি পশ্চিমবঙ্গের মানুষ এক বেলা খেয়ে থাকতে যাবে কোন দুঃখে? আপনি বললেন, বেমালুম বলে গেলেন যে তেমন পরিস্থিতি যদি আমাদের বলে কেন্দ্রীয় সরকার যে সব কটা সীমান্ত বন্ধ করে দাও, বাণিজ্য বন্ধ করে দাও, তাহলে আমরা সেটাও করব। তার মানে শুভেন্দু যে ওখানে পৌঁছে গেছে এবং বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, শুধু সেইটুকুই দারুণ অস্বস্তিতে ফেলে দিয়েছে দিদিমণিকে। তাই তিনি স্বভাব সুলভভাবে আবোল তাবোল যা মনে আসে তাই বলছেন।
নইলে হঠাৎ কিছুদিন আগে যে মহিলাকে বলতে শোনা গেল বাংলাদেশ একটা আলাদা দেশ, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার অধিকার আমাদের নেই, ভারতীয় সংবিধান অনুসারে সেই অধিকার একমাত্র কেন্দ্রীয় সরকারের আছে, অতএব আমরা এই নিয়ে কোনো কথা বলবো না, কেন্দ্র যা করছে একেবারে চোখ বুজে সেটাকে সমর্থন করব। সেই অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আজকের এই নতুন অবস্থান কেন গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী? দেখুন, তার পক্ষে এই বিবাদে কার্যত কিছুই করণীয় নেই এবং তার বক্তব্যকে ঢাকা যে কোনো গুরুত্ব দেয় না, আজকেই প্রথম আলোর একটি সংবাদে আমি সেটা পড়লাম, যেখানে দেখা যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথা শুনে 2 লাইনের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন যে এটা তো মমতার ধরনের প্রতিক্রিয়া। তার মানে মমতা ইজ নোন ফর মেকিং ইররেসপন্সিবল স্টেটমেন্টস, ইট ইজ অ্যানাদার সাচ ইররেসপন্সিবল স্টেটমেন্ট। তার মানে আপনাকে কোনো নম্বরই দিল না বাংলাদেশ, পরিষ্কার করে বলে দিল এটা হচ্ছে মমতার ধরনের প্রতিক্রিয়া। ভাগ্য ভালো এর বেশি গালাগাল বাংলাদেশ করেনি, কিন্তু বিএনপি এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছে। মির্জা ফখরুল, যিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করে চলেছেন এবং যত দ্রুত সম্ভব গণতন্ত্রকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন, তিনিও মমতাকে সাবধান করে দিয়ে বলেছেন, খবরদার আমাদের স্বাধীনতা বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না। আর সে দেশের পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা তৌহিদ হোসেন আজকে এমনিতেই তিনি ঢাকার সমস্ত বিদেশি দূতাবাসের প্রতিনিধিদের একটা বৈঠক ডেকেছিলেন। এই যে সংখ্যালঘু নিগ্রহ নিয়ে গোটা পৃথিবী জুড়ে যে নিন্দামন্দ হচ্ছে সেটা যে ঠিক নয়, সংখ্যালঘুরা নাকি বাংলাদেশে নিরাপদেই আছে, সে কথা তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর জন্য ভালো কথা তার কাজ তিনি করেছেন। এ নিয়ে সাংবাদিক বৈঠক করতে গেলে একজন জিজ্ঞেস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি শান্তি বাহিনী পাঠাতে চান। তখন তৌহিদ হোসেন একটু মুচকি হেসে বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। এখন এইসব কথায় তিনি যে কোনো গুরুত্ব দিচ্ছেন না, তাতে একটু হেসে বলেছেন, এটা শুনে আপনারা এত ব্যাকুল হইতেছেন কেন?
এটা তো তাঁর ধরনের একটা বক্তব্য। একটা লাইনের প্রতিক্রিয়ায় সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে ঢাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে। কিন্তু আরো একটা ব্যাপার যেটা আমার আজকেই চোখে পড়ল, যদি একটা কাজ করণীয় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে সেটা হলো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তার মন্ত্রিসভা থেকে সরাসরি বরখাস্ত করা। কেননা এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশের পরিস্থিতি, ওয়াকআপ ইত্যাদি নিয়ে আবার ডানা মেলতে শুরু করেছেন। করতে করতে আজকে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতবর্ষের মিডিয়া নাকি অন্যায়ভাবে বাড়াবাড়ি করছে। মাদ্রাসায় লেখাপড়া করা যে ছেলেগুলো রাত পাহারা দিয়ে পূজা করিয়ে দিল, কই তাদের দিকে তো তাকানো হচ্ছে না। আর এইরকম খুচরো খাচরা দু চারটে ঘটনা ঘটতেই পারে, কিন্তু যেভাবে ভারতবর্ষের মিডিয়ায় জিনিসটাকে সম্পূর্ণ তথ্য বিকৃতি করেছে দেখানো হচ্ছে, সেটা অত্যন্ত অন্যায়। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এত হিম্মত হয় কি করে যে তিনি বাংলাদেশে হিন্দুদের এমন দুরবস্থার ছবি দেখার পরেও একেবারে অন্তর্বর্তীকালীন সরকারের রাজাকারদের কথার প্রতিধ্বনি করে কলকাতায় বসে লেকচার দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, এই ভদ্রলোককে হয় আপনি আপনার মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত করুন, নয় পাবলিকলি এমনভাবে রেপ্রিমান্ড করুন যাতে তিনি বুঝতে পারেন কত ধানে কত চাল। নমস্কার। পরের ভিডিওয়ে, যেটা রাত্রি 10টায় দেখাবো, আমি নরেন্দ্র মোদীর নিষ্ক্রিয়তা কেন, কতটা, তা নিয়ে দু চারটে কথা বলবো। আপনারা যদি শোনেন আমার খুব ভালো লাগবে। নমস্কার।